নমস্কার, শুভ সন্ধ্যা। শনিবারের রিতম লাইভে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই বিশেষ লাইভ অনুষ্ঠানের প্রত্যেক পর্বে সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তি এবং প্রতিষ্ঠিত বক্তা তারা আসেন এবং তাদের বক্তব্যের নানান বিষয় দিয়ে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করেন। তেমনি আজও আমরা একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে আমাদের বিষয় হলো ভারতীয় জীবন ও চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অতিমারীর প্রতিরোধ। এই বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার সুব্রত বিশ্বাস। এখন আমরা একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা আজকে আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। সঙ্গীতটি পরিবেশন করবেন ডাক্তার দেবনাথ মল্লিক। দেবনাথ দা পেশাগতভাবে বর্ধমানের একটি স্কুলের প্রধান শিক্ষকতা করেন এবং উনি লোকপ্রজ্ঞা প্রান্ত সমিতির সদস্য। দেবনাথকে অনুরোধ করব সঙ্গীত পরিবেশনের জন্য। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই বলে ওই পরের দোরে ভিক্ষা চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ধন্যবাদ দেবনাথ দা একটি অসাধারণ সঙ্গীত আমাদের উপহার দেওয়ার জন্য। এখন আমাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন মাননীয় শ্রী ওমপ্রকাশ রাউত। ওমপ্রকাশ জি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আমাদের লোকপ্রজ্ঞা প্রান্ত সমিতির সদস্য ও বর্ষা গড় প্রমুখের দায়িত্ব সামলাচ্ছেন। ওমপ্রকাশ জিকে অনুরোধ করব তার বিষয় রাখার জন্য। আমাদের অখিল ভারতীয় সংগঠনের নাম হচ্ছে প্রজ্ঞা প্রবাহ। তারই যে শাখা বাংলাতে তাকে বলা হয় লোকপ্রজ্ঞা। আমাদের সংগঠনের উদ্দেশ্য হল যত ট্যালেন্টেড লোকেরা আছেন তাদেরকে এক জায়গায় আনা, যত জ্ঞানী গুণী লোকেরা আছেন তাদেরকে এক জায়গায় একত্রিত করা। আজকে যে বিষয়টা হচ্ছে ভারতীয় জীবন এবং চিকিৎসা পদ্ধতি, সে বিষয়ে আপনারা বিস্তারে শুনবেন আমাদের মুখ্য বক্তার মুখে। আমি একটু সামান্য দু একটি কথা বলে শেষ করব। ভারতীয় জীবন যদি আমরা বেছে নিই, যদি ভারতীয় জীবন যাপন করি, তাহলে
আমরা নিরোগী জীবন লাভ করব। ভারতীয় জীবনে অনেক কিছু রয়েছে, যেমন জীবনচর্যা মানে চতুরাশ্রম, ব্রহ্মচর্যাশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থাশ্রম এবং সন্ন্যাসাশ্রম। এই 4টি আশ্রম এমনভাবে সায়েন্টিফিক্যালি ভাগ করা আছে যা আমাদের যে শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন হচ্ছে সেটাকে কেন্দ্র করেই চিন্তা ভাবনা করে এই 4টে আশ্রমের রচনা করা হয়েছে, এবং এটাকে পালন করলে আমরা অনেক প্রাকৃতিক জীবন যাপন করতে পারবো এবং সুস্থ থাকব। ঠিক তেমনভাবে দৈনিক যে চর্যা, দিনচর্যা, সেদিকেও আমাদের নজর দিতে হবে। আমাদের ভারতীয় জীবনে দিনচর্যার অনেক মাহাত্ম্য রয়েছে। সকালে কখন ওঠা উচিত, কখন শোয়া উচিত, কখন খাওয়া উচিত, কখন স্নান করা উচিত ইত্যাদি সমস্ত নিয়মাবলী আছে। যেমন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠলে, ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয় থেকে 96 মিনিট আগে উঠলে পরে আমরা অনেক লাভ অর্জিত করতে পারব। আমি বেশি ডিটেলে যাচ্ছি না, সময় লেগে যাবে। ঠিক তেমনি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যদি আমরা অগ্নিহোত্র করি, যজ্ঞ, তাহলে পর আমাদের চারিদিকের ব্যাকটেরিয়া এবং দুষ্কীটাণু, বিষাণু এগুলো মারা যায় এবং পুরো পরিবেশ পবিত্র হয়, পর্যাবরণ শুদ্ধ হয়। আর প্রত্যেক বাড়িতে এই অগ্নিহোত্রের কার্যক্রম করা উচিত। ঠিক তেমনি দিনে 2 বার কমপক্ষে শঙ্খবাদন। এই শঙ্খবাদন করলে অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং দুষ্কীটাণু দূর হয়। ঠিক তেমনি স্নান করার যে বিধি, কিভাবে স্নান করা উচিত, যেমন তেমন করে জল ঢেলে নিলাম আর স্নান করলাম কাক স্নানের মতো, সেটা না করে যদি নিয়ম মতো স্নান করি আমরা, তাহলে আমাদের অনেক উপকার হবে। আমরা জানি আমাদের শরীরকে মন চালায়। আমরা শরীরের চিন্তা তো করি, কিন্তু মনের চিন্তা করি না। মনকে ঠিক করার জন্য অনেক কিছু রয়েছে, তার মধ্যে গীত, সঙ্গীত, কীর্তন এগুলো করলে পরে মন একটু কন্ট্রোলে আসে। তেমনি ব্রহ্মনাদ, ওমকার উচ্চারণ এবং সংস্কৃতের শ্লোক উচ্চারণ, তাতে আমাদের মেন্টাল স্ট্রেংথটা খুব বাড়ে। আমরা খাওয়ার সময় অনেক কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলি জীবের লালচে, কিন্তু আহারটা হচ্ছে আমাদের জীবনের ঔষধি। আহার এমন হওয়া উচিত যেটা আমার শরীরকে স্যুট করবে। আমাকে কতটা খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, কতক্ষণের মধ্যে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত নয় ইত্যাদি যে নিয়ম আছে এই ভারতীয় জীবনের, সেটাকে পালন করলে আমরা আহারকে ঔষধি ভেবে যদি খাই, তাহলে আমাদের কোনোদিন রোগ হবে না। আর না হলে কি হবে, আমাকে ঔষধিকে আহারের মতো খেতে হবে পরে। আমরা জানি পায়েস খাই আমরা, যদি নিশ্চিতভাবে যদি ঠিকমতো যদি তৈরি করা যায় পায়েসকে, একটা পার্টিকুলার টেম্পারেচারে, পার্টিকুলার ধরনের চাল, পার্টিকুলার ধরনের সুগার কেন, গুড়, আর পার্টিকুলার ধরনের দুধ, A2 মিল্ক, এগুলো যদি মিশিয়ে একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি আমরা তৈরি করি আর ওই পায়েসকে যদি আমরা খাই, কোনো দিন জীবনে ম্যালেরিয়া হবে না।
এটা আমি প্রত্যক্ষ নিজেও অনুভব করেছি। আগে আমার প্রত্যেক বছরে 2বার ম্যালেরিয়া হতো, কিন্তু আমি যখন থেকে এই পায়েসটা সঠিকভাবে রান্না করে খাচ্ছি তখন থেকে আমার ম্যালেরিয়া আজ পর্যন্ত হয়নি, ডেঙ্গু হয়নি। ঠিক তেমনি ডাবের জল দারুণ উপকারী হয়। সকালবেলা খালি পেটে খেলে অনেক উপকার পাওয়া যায়। ঠিক তেমনি সারাদিনের মধ্যে যদি লেবুর জল আমরা খাই, লেবুর জল মানে লেবু জলে যদি একটু চিনি আর নুন দিয়ে দিই, সেঁধা নুন, তাহলে আমাদের অনেক ধরনের উপকার হয়। আর আমরা যে ডক্টরি ভাষায় গ্লুকন ডি বা গ্লুকোজ খাই, সেটা প্রয়োজন পড়ে না, সেটাই গ্লুকোজ। তুলসী পাতা আমাদের জীবনে, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ঘৃতকুমারী, অ্যালোভেরা, গিলোয়, এই দুটো রামবাণ ওষুধ। আর তার সঙ্গে পঞ্চগব্য, গোমাতার পঞ্চগব্য, এটাও আমাদের জন্য অনেক উপকারী জিনিস। এই সমস্ত করলে কিন্তু আমাদের শরীর আর মন দুটোই ভালো হয়। তার সঙ্গে উপোস করার একটা নিয়ম রয়েছে, সেটাও আমাদের পালন করা উচিত। আমরা জানি যা পশু পাখিদের যখন জ্বর হয় তখন ওরা উপোস করে, কিচ্ছু খায় না, আর ওইটা করার পরে ওদের জ্বর কমে যায়। ঠিক আমাদেরও তাই আছে, কিন্তু ডক্টররা উল্টো বলে, না উপোস করবেন না, কিছু খাবেন, আর কিছু ওষুধ খাওয়ার আগে আপনাকে কিছু খেতে হবে, ওই জন্য উপোস করতেই দেবে না। কিন্তু ভুল। আমরা যদি অসুস্থ হওয়ার সময় উপোস করি তাহলে আমাদের জ্বরটা খুব তাড়াতাড়ি নেমে যাবে। আমাদের ওই যে জ্বর হচ্ছে তার মানে অনেক রোগ বেরিয়ে যাচ্ছে, ওই রোগটা বেরিয়ে যাওয়ার জন্যে আমাদের না খাওয়াটা খুব প্রয়োজন। তখন আমরা অ্যালোপ্যাথি চিকিৎসার পেছনে ছুটছি, কিন্তু আমাদের আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসা দারুণ উপকারী, আর সেটা আমাদের খুব তাড়াতাড়ি রিলিফ দেয়। ওটা সস্তাও আছে, আর ওটা কম সময় কাজ করে, তার কোনো সাইড এফেক্ট হয় না। আর সর্বশেষে আমরা অনেক রকম শারীরিক প্রক্রিয়ার মধ্যে থেকে যাই, যেমন সূক্ষ্ম যোগ, সন্ধি যোগ, সূর্য নমস্কার, যোগাসন, প্রাণায়াম, ধ্যান, এই সমস্ত কিন্তু আমাদের অনেক উপকার করে, আর দীর্ঘস্থায়ী উপকার হয় তাতে। আমাদের শরীরের আকৃতি থেকে আরম্ভ করে আমাদের শরীরের পঞ্চ প্রণালীকে ঠিক করে, আমাদের মানসিক সিস্টেমকে ঠিক করে, এবং আমাদের সারা জীবনের জন্য একটা শক্তি আমাদের প্রদান করে। এভাবে আমার লিস্ট অনেক লম্বা আছে, অনেক কিছু বলতে পারতাম আমি, কিন্তু আমি সংক্ষেপে বলছি, আমার সময় সীমিত আছে। আমরা যদি ভারতীয় জীবন যাপন করি তাহলে আমাদের চিকিৎসার জন্য কোনো দিন ছুটতে হবে না। আমাদের ভারতীয় জীবনই হচ্ছে চিকিৎসা পদ্ধতি। তো আমার পরে বিস্তারে আপনারা শুনতে পারবেন একটু পরে। আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ওম প্রকাশজি আপনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। করোনার অতিমারি আমাদের প্রত্যেকের জীবন জীবিকাকে আঘাত এনেছে চরমভাবে। বেশ কিছুদিন ঘরবন্দি থাকার পর আজ বাঁচার তাগিদে বেরোতে হচ্ছে খাদ্যের অন্বেষণ ও অর্থনৈতিক সন্ধানে। হাঁটতে হচ্ছে নিউ নর্মাল লাইফ বা নতুন স্বাভাবিক জীবন পথে। এভাবে আমাদের এগিয়ে চলতেও হবে, কারণ জীবন থেমে থাকার নয়। হ্যাঁ, আমরা হয়তো হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক নিয়ে নিজেদের মতো সচেতন, কিন্তু সত্যিই কি আমরা স্বাস্থ্য সচেতন? সত্যিই কি আমরা প্রকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করছি? পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান ও চিকিৎসা পদ্ধতি যেখানে এখনো উত্তর খুঁজতে ব্যস্ত, সেখানে সত্যিই কি ভারতীয় জীবন ও চিকিৎসা পদ্ধতির কোনো পথনির্দেশ আছে? আসুন সেই আছেরই উত্তর খুঁজি মাননীয় ডাক্তার সুব্রত মহাশয়ের কাছ থেকে। সুব্রতবাবু ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং এসএসকেএম এর ডাক্তার এবং ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল মেডিকো অর্গানাইজেশন। আমি সুব্রতবাবুকে অনুরোধ করব তার বিষয়ে রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রিতম বাংলার পক্ষ থেকে আমাকে এই অনুষ্ঠানে
অতিমারি বা প্যান্ডেমিক যেটাকে আমরা বলছি, সেই প্যান্ডেমিকের পার্সপেক্টিভে আমাদের ভারতীয় যে জীবনধারা বা জীবনশৈলী, সেটা দিয়ে আমরা কি করে আমরা এই করোনার মোকাবিলা করব বা এই প্যান্ডেমিক যেটা তার তার সঙ্গে আমরা লড়াই করব। তো সেই ব্যাপারে আমরা কিছু প্রথমেই আমি বলতে চাই যে প্যান্ডেমিক কথাটার অর্থটা কি। প্যান্ডেমিক হচ্ছে, আমরা যার বাংলা করছি যে অতিমারি। তো ইংরেজিতে তিনটে কথা আছে আমাদের মেডিকেল সায়েন্সে। একটা হচ্ছে যাকে আমরা বলি এন্ডেমিক। এন্ডেমিক হচ্ছে একটা লোকালাইজড জায়গায় যদি একটা ডিজিজ বা একটা রোগ যদি প্রিভ্যালেন্ট হয়, মানে হয়তো দেখা গেল সল্ট লেকে, পুরো সল্ট লেক জায়গাটার মধ্যে কিছু মানুষের বা বেশ কিছু মানুষের ডেঙ্গু ফিভার হচ্ছে কিংবা ম্যালেরিয়া হচ্ছে, তো সেইগুলোকে আমরা এন্ডেমিক বলি। এবং সেই রোগগুলো বা ডিজিজগুলো মাঝে 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 দেখা দেয়, আবার নিজে নিজে মিলিয়ে যায়। সেই এবং আমরা মোটামুটি বুঝতে পারি যে কমিউনিটির মধ্যে সেই ডিজিজটা কিন্তু পারসিস্ট করছে। যেমন ধরুন ডেঙ্গু, প্রতি বছর দেখুন একটা নির্দিষ্ট সময়ে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে সেই ডেঙ্গুর আবির্ভাব হয় বা প্রাদুর্ভাব হয়। তো সেইটাকে কিন্তু আমরা এন্ডেমিক বলি। এরপরে আসছে আমাদের এপিডেমিক। এপিডেমিক হচ্ছে যখন কোনো একটা ডিজিজ তার একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে বিভিন্ন জায়গায়, মোর দ্যান ওয়ান এরিয়া, সেখানে প্রিভ্যালেন্ট হচ্ছে, মানে সেখানে সেই রোগগুলোর প্রাদুর্ভাব হচ্ছে, সেটাকে আমরা প্যান্ডেমিক বলি। এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো একটা স্টেট কিংবা একাধিক স্টেটে সেটা মানে মানে তার দেখা যায়, লক্ষণগুলো দেখা যায় সেই সমস্ত স্টেটে, সেটাকে আমরা প্যান্ডেমিক এপিডেমিক বলি। তো যেটাকে আমরা বাংলায় বলি মহামারী। এর পরে আসছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক কথাটা হচ্ছে তার বাংলা মোটামুটি একটা করা হয়েছে যে অতিমারি। এই প্যান্ডেমিকটা হচ্ছে যখন কোনো ইনফেকশাস ডিজিজ, মানে সংক্রমণজনিত রোগ, সেটা কোনো ভৌগোলিক যে এরিয়া, একটা কোনো দেশ, সেটাকে ছাড়িয়ে অন্য কোনো দেশ বা অন্য কয়েকটা দেশ বা বেশ কিছু দেশ বা বেশ কিছু মহাদেশে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা প্যান্ডেমিক বলি। তো এক্ষেত্রে যে আমরা প্যান্ডেমিক বলি, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেমিক আমরা বলছি কেন করোনাকে, যেহেতু দেখুন আমরা এই রোগটা শুরু হয়েছিল কিন্তু চীনে, চীনের একটা প্রদেশে এই রোগটা শুরু হয়েছিল। তারপরে ক্রমে 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 পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বহু দেশ এই রোগে আজকে আক্রান্ত। তো সেই জন্য আমরা এটাকে প্যান্ডেমিক বলছি, এই কোভিডকে। আচ্ছা, কোভিডটা কি? কোভিডটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। সেই ভাইরাসটার নাম হচ্ছে করোনা ভাইরাস, মানে সেই ভাইরাসটার নাম করোনা, নোভেল করোনা। করোনা ভাইরাস কিন্তু আগেও ছিল, এটা একটা জানার বিষয় যে করোনা ভাইরাস যে এই প্রথম আমাদের কমিউনিটিতে বা আমাদের দেশে বা আমাদের পরিবেশে এলো, তা কিন্তু নয়। এই করোনা কিন্তু বহু বছর ধরে এই করোনা স্ট্রেন অফ ভাইরাস আমাদের পরিবেশে কিন্তু ছিল। কিন্তু এই করোনা ভাইরাসটাকে আমরা বলছি নোভেল করোনা ভাইরাস। নোভেল কথাটা হচ্ছে নতুন বা নিউ। তো এবং করোনা 19 আমরা বলছি, মানে এই 19 সালে এইটা শুরু হয় ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে চীনে শুরু হয়। সেই থেকেই এটার নাম হয়েছে করোনা 19 বা নোভেল করোনা। বা এই আরো স্পেসিফিকলি বলতে গেলে সার্স কোভিড-2। তো এটা আগে আমাদের, আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে সার্স বলে একটা রোগ বেশ কিছু বছর আগে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সেটা হয়েছিল। এবং সেক্ষেত্রে তারা সেই রোগটা কিন্তু তখনকার মতো কন্ট্রোলড হয়েছে এবং মোটামুটি ভাবে আমাদের পরিবেশ থেকে এখন দেখা যাচ্ছে না সেটা। তো সেই সার্সটারই এইটা আর একটা ফর্ম, সার্স কোভিড-2। এবং এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তাকে আমরা বলছি
কোভিড কোভিড কথাটা মানে হচ্ছে যে যে করোনা ভাইরাস ইনডিউসড ডিজিজ, এইটাকে সংক্ষেপে আমরা বলছি কোভিড। তো এই কোভিড আমরা কি করে মোকাবিলা করছি বা করব, বা আমরা যে জীবন ধারা আমরা ভারতীয়রা আমরা যে মেনে চলি, তার দ্বারা আমরা কিভাবে এর মোকাবিলা করতে পারি। তো এখানে যেটা হচ্ছে, আমরা যে কোনো ডিজিজ 3 রকমের ডিজিজ মোটামুটি আমরা দেখতে পাই। যেমন ধরুন, একটা হচ্ছে যে ইনফেকশাস ডিজিজ, যে কোনো ইনফেকশন, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, সেইগুলোর থেকে যে রোগগুলো হয় সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ। তো এই করোনা বা কোভিড এটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ ইনফেকশাস ডিজিজ। আচ্ছা, এবার আমাদের শরীরে আরেক ধরনের ডিজিজ হয় যেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ, এবং দোজ ডিজিজেস আর নট ডিউ টু এনি এক্সটার্নাল ইনফেকশন। কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু সেই ডিজিজটা আমাদের হচ্ছে না। তো সেই ডিজিজটা আমাদের ভেতরে ক্রনিক ভাবে হচ্ছে, যেরকম ধরুন ডায়াবেটিস মেলাইটাস, যেমন ধরুন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, যেমন ধরুন হার্ট ডিজিজ, হার্টের সমস্যা, যেমন ধরুন কিডনির কোনো অসুখ, কিডনির সমস্যা, ওভারওয়েট, তারপরে আরো কিছু কিছু ক্রনিক ডিজিজ যেগুলো আমাদের শরীরে হয়, রিমাটয়েড আর্থ্রাইটিস বা রিমাটিক ডিজিজ। রিমাটিক ফিভার নয়, রিমাটিক ফিভার কিন্তু একটা ব্যাকটেরিয়া থেকে হয়। তো এইটা হচ্ছে, আমরা বলতে পারছি যে আমাদের এই ডিজিজগুলো ইন্টারনাল ডিজিজ হচ্ছে, মানে ক্রনিক ডিজিজ। এটাতে দেয়ার ইজ নো রোল অফ ইনফেকশন অর দেয়ার ইজ নো রোল অফ মাইক্রোবস। তো এটা গেল। আর একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে দ্যাট ইজ ডিউ টু অ্যাক্সিডেন্ট। যেমন ধরুন আপনি ঘরে বাথরুমে পিছলে পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনার হাতটা ভেঙে গেল, এইরকম, কিংবা রাস্তাঘাটে যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, তো সেইটা কিন্তু ডিউ টু অ্যাক্সিডেন্ট। কেননা যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে কিন্তু সেই ব্যক্তি ওই রোগে হতো না, মানে ওই রোগে আক্রান্ত হতো না। তার ফ্র্যাকচার হলো, নি ফ্র্যাকচার হলো, কোমরের কোনো হাড় সরে গেল, এবং সেটা তারপরে পরবর্তীকালে যদি ভালো হয়ে গেল ঠিক আছে, যদি তার পুরো সম্পূর্ণ চিকিৎসা ঠিক মতো না হয়, বা চিকিৎসা হওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে সেই রোগটা ক্রনিক একটা আকার ধারণ করলো, ব্যথা 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 চলছে, তো সেটাকে আমরা বলছি যে ওইটা ডিউ টু অ্যাক্সিডেন্ট। তো এবার আমাদের শরীর যে আমরা যে বলি যে আমি সুস্থ, এই সুস্থ কথাটার মানে কি? এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডেফিনেশন আমাদের এই সুস্থতার জন্য দিয়েছে, যে হেলথ অ্যাকর্ডিং টু মডার্ন মেডিসিন বা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল and social well-being, and not merely the absence of disease or infirmity. তার মানে হচ্ছে যে কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এইটা হচ্ছে আমাদের হেলথের ডেফিনেশন। মানে আমি সুস্থ, আমি ভালো আছি, তার মানে আমার যে কোনো রোগ নেই, মানে সেটা শুধু রোগ না, মানে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল সমস্ত দিক থেকে যদি আমি ফিট থাকি, আমার যদি কোনো ডিজিজ বা ইনফরমিটি না থাকে, কোনো শুধু নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি, শুধু আমার একটা রোগ নেই, কোনো পার্টিকুলার আমার একটা রোগ নেই, কিন্তু আমি কিন্তু সুস্থ না, দেখা যাবে এই দুর্বল লাগছে, খেতে অরুচি হচ্ছে, কোনো মানে পার্টিকুলার কোনো ডিজিজ না, এটাকেও কিন্তু আমরা বলবো না যে দ্যাট পার্সন ইজ কমপ্লিটলি হেলদি। তো আমরা হেলথ সম্বন্ধে আমরা একটা ব্যাপারটা বুঝলাম। এবার হচ্ছে আমাদের এখানে আমরা এবার আসবো যে ভারতীয় জীবনশৈলী। তো আমরা হাজার হাজার বছর ধরে যে জীবনধারা, যে জীবনশৈলী বা যে লাইফস্টাইল আমরা মেনটেন করে এসেছি, এটা কিন্তু টাইম টেস্টেড। হ্যাঁ, টাইম টেস্টেড কেন বলছি? আমরা কিন্তু বিভিন্ন রোগ, বিভিন্ন যে আমাদের যে ব্যাধি, সেইগুলোর মোকাবিলা করতে 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 আমরা কিন্তু বুঝে গেছি যে কোন রোগ হলে আমরা কি করব, কোন রোগকে প্রতিরোধ করতে গেলে আমাদের কি করা উচিত, সেটা কিন্তু আমরা মানে এই যে হাজার হাজার বছরের যে আমাদের অভিজ্ঞতা, মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা বুঝেছি। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, মানে ধরুন এই যে আমাদের অ্যাসিডিটি হয়, অম্বল হয়, গ্যাস হয়, আমরা দেখেছি যে লঙ্কা বা ঝাল বেশি খেলে বা স্পাইসি ফুড বেশি খেলে, হ্যাঁ,
আমাদের এই বা বেশি তেলযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার খেলে আমাদের হজমের গন্ডগোল হয়, আমাদের অ্যাসিডিটি হয়। হ্যাঁ, এই যে জিনিসগুলো, তাহলে আমরা কি করছি যে তখন আমরা একটা ব্যালেন্স করছি, আমরা একটা মেনটেন করছি যে না, আমরা বেশি মশলাযুক্ত খাবো না, আমরা বেশি ভাজাভুজি ফ্রাই খাবো না, আমরা বেশি তেলযুক্ত চর্বিযুক্ত খাবার আমরা খাবো না, তাহলে আমরা ওই থেকে আমরা মুক্তি পাবো। এবার একটা কথা হচ্ছে যে এখানে প্যান্ডেমিকের মোকাবিলা কি করে হবে। তো প্যান্ডেমিকের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে আমরা কিন্তু মানে এই রোগটার কিন্তু মোকাবিলা অনেকটা সাফল্যের সঙ্গে করছি, সেটা আমি বোঝাচ্ছি। যেমন ধরুন সারা পৃথিবীতে, এমনকি সারা পৃথিবীর যে বিভিন্ন দেশ, অনেক দেশে আছে, আমাদের দেশে ধরুন 1,00,000 সামথিং আমাদের মৃত্যু হয়েছে ডিউ টু দিস কোভিড, কিন্তু আমরা যদি দেখতে পাই কেবলমাত্র আমেরিকাতেই হয়তো 30 লক্ষের বেশি মারা গেছে, ইটালিতেও তাই, ফ্রান্স, সমস্ত ইউরোপিয়ান দেশে আপনি দেখুন যে অনেক বেশি লোক মারা গেছে। আমাদের দেশে কিন্তু মর্টালিটি রেট 1 পয়েন্ট সামথিং, মানে লেস দ্যান 2%। তার মানে আমরা এটা ধরে নিতে পারি বা আমরা এটা প্রমাণিত যে ভারতীয়রা কিন্তু এই ডিজিজটার মোকাবিলা বেশ ভালোভাবে করছে, আমরা ভালোভাবেই করছি। এখন যেটুকু ভুলভ্রান্তি হচ্ছে বা যেটুকু মানে আমরা এই রোগের কাছে যেটুকু আমাদের পরাজয় স্বীকার করতে হচ্ছে, সেটা কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি তাহলে আমরা দেখব যে তার মধ্যে কিন্তু আমাদের কিছু ফল্ট আছে, মানে আমাদের কিছু দোষ আছে। যেমন ধরুন মাস্ক পরে আমরা বেরোচ্ছি না, আমরা গ্যাদারিং বা ভিড় সেসব জায়গাতে আমরা কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি না। অনেক ক্ষেত্রে আমরা যে হাতটা জীবাণুমুক্ত করা, মানে সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজ করা, সেটাও আমরা পারফেক্টলি করছি না। তো এটা একটা দিক। দ্বিতীয় দিক, কিন্তু অনেকেই বিভিন্ন রকমের সিমটমে আক্রান্ত হচ্ছে, তারা কোভিডের বিভিন্ন সিমটম দেখা যাওয়া সত্ত্বেও তারা কিন্তু পরীক্ষা করাচ্ছে না। এই যে পরীক্ষা করাচ্ছে না, এই পরীক্ষা আপনি ভাবতে পারেন যে না, পরীক্ষা করালো না, ভালো হয়ে গেল, অসুবিধা কি আছে, কিন্তু না, এখানে কি হচ্ছে, যখনই একজন ব্যক্তি সে তার সিমটম দেখা দিয়েছে অথচ সে পরীক্ষা করছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি না যে ওই ব্যক্তি করোনাতে আক্রান্ত কিনা। এবার কি হচ্ছে, সে যেহেতু সে টেস্ট করাচ্ছে না, নানান কারণে করাচ্ছে না, পাড়ার লোক কি বলবে, বাড়ির লোক কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, অফিসে ধরবে, ঠিক আছে, আবার পরীক্ষা করাতে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে, কারণ এই রোগটার তো প্রাথমিক দিকে অত ভয়ঙ্কর রূপ দেখা দেয় না। প্রথমে হালকা একটু জ্বর, একটু কাশি, একটু ম্যাজ করছে গাটা, একটু ব্যথা, এরকম। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু নেগলেক্ট করছে। এবার নেগলেক্ট করলে কি দাঁড়াচ্ছে সমস্যাটা, নেগলেক্ট করলে হচ্ছে সেই ব্যক্তি, সে যদি ইয়াং হয়, মানে যুবক বা যুবতী হয়, মানে খুব অল্প বয়স হয়, তার কিন্তু খুব একটা ভয়ের কারণ বেশিরভাগ ক্ষেত্রে নেই, সে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু যেটা আনফরচুনেট দিক বা দুর্ভাগ্যজনক যে দিকটা, সেটা হচ্ছে তার বাড়িতে তার হয়তো দাদু দিদা আছে, কিংবা তার হয়তো বাবা মা আছে যারা এল্ডারলি, মানে বয়স্ক লোক, সে কিন্তু নিজের অজান্তে বা নিজের ভুলের জন্য বা নিজের যে এই যে কি বলবো, মানে অসতর্কতার জন্য সে কিন্তু সেই রোগটা তার বাড়ির অন্য ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সে বাজারে যাচ্ছে, সেখানে ছড়াচ্ছে, সে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প আড্ডা বা মেলামেশা করছে, তাদের সরিয়ে দিচ্ছে। তো এটা যেহেতু একটা হাইলি ইনফেকশাস ডিজিজ, এটা এই রোগটা যে খুব যে একেবারে মানে তার মারণ ক্ষমতা তা তো নয়, আমরা বুঝতে পারছি। কারণ ধরুন বললাম লেস দ্যান 2%, 1.2 1.3 এরকম। তোর মানে কি, ওটা আমরা বুঝতে পারছি যে মারণ ক্ষমতা কিন্তু খুব বেশি নয়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানেই যে এই রোগটা কিন্তু হাইলি ইনফেকশাস, মানে এর যে সংক্রমণ ক্ষমতা, এই সংক্রমণ ক্ষমতাটা কিন্তু তার অনেক বেশি। তো সেই জন্যে আজকে ধরুন এটা যদি আমরা না মেনে চলি, এই নিয়মগুলো যদি আমরা না মানি, তাহলে কি হচ্ছে, এই পরিবেশে, মানে আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, অফিসে, বিভিন্ন জায়গায় আমরা বেশি 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 করে আমরা সংক্রমণটাকে ছড়িয়ে দেবো। আর ছড়িয়ে দেওয়ার ফলে কি অনেক লোক বেশি একসঙ্গে আক্রান্ত হবে, এবং তাদের মধ্যে যদি একটা পার্সেন্টেজকেও হাসপাতালে ভর্তি করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু হাসপাতালে বেড নাও পেতে পারি। এবং
এখন সিচুয়েশনটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি নিজের যদি কারোর অভিজ্ঞতা থাকে তাহলে নিশ্চয়ই সে জানে যে কর্পোরেট হাসপাতালগুলোকে আমরা ফোন করে অনেক পেশেন্টকে আমরা ভর্তি করতে চাই, অনেক সময় দেখা যায় তারা বলছে বেড নেই। এরকম আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে তো, আমরা ডাক্তার, আমাদের ক্ষেত্রে তো প্রতিনিয়তই হচ্ছে, আপনাদের অনেকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে একসঙ্গে বেশি লোক আক্রান্ত হচ্ছে, সে অত বেড নেই, তারপরে তাদের মধ্যে আবার একটা পার্সেন্টেজ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা তারা তাদেরকে অক্সিজেন দিতে হচ্ছে, তাদেরকে ভেন্টিলেশনে দিতে হতে পারে, তা এরকম আর কি, মানে তাদের একটা ক্রিটিক্যাল স্টেজে তারা চলে যাচ্ছে। এই যে ক্রিটিক্যাল স্টেজে চলে যাচ্ছে, এই ক্রিটিক্যাল স্টেজে চলে গেলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, কারণ তখন কে ফিরবে কে ফিরবে না, কে বাঁচবে কে বাঁচবে না, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে কোনো ডাক্তার কোনো হাসপাতাল কিন্তু বলতে পারবে না। আর এইখানে আসছে প্রশ্নটা যে কাদের ক্ষেত্রে ক্রিটিক্যাল হচ্ছে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের 50-60 ঊর্ধ্ব বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা ক্রিটিক্যাল বেশি হচ্ছে, মানে তারা খুব খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তাদের মধ্যে যদি কোনো কোমরবিডিটি থাকে। কোমরবিডিটি জিনিসটা কি? কোমরবিডিটিটা হচ্ছে যে সে যদি কোনো ক্রনিক রোগে ভোগে, আমি প্রথমেই বললাম যে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, বহুদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছে, ব্লাড সুগার বা ডায়াবেটিস যাদের আমরা বলছি, তাতে সেই ডায়াবেটিসে ভুগছে বহুদিন ধরে, সে ভালোই ছিল, ওষুধপত্র খেয়ে মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই যে 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 রোগগুলো, তার মানে কোমরবিডিটি, মানে যে রোগগুলো অলরেডি তার শরীরে বাসা বেঁধে আছে, কিংবা ক্যান্সার, তার একটা ক্রনিক ক্যান্সার আছে, সে কিন্তু মোটামুটি ফাইট করছিল, লড়াই করছিল, ওষুধ খাচ্ছে, রে নিচ্ছে, এবং মোটামুটি সে চালিয়ে যাচ্ছে। কিন্তু বা তার একটা কিডনির অসুখ আছে, বা অন্য কোনো ক্রনিক অসুখ আছে, ওবেসিটি আছে, তার ওভারওয়েট আছে, বা হাইপার কোলেস্টেরোলিমিয়া আছে, মানে বেশি কোলেস্টেরল তার রক্তে বেশি, এই ধরনের যে, বা হার্টের রোগ আছে, তার হৃদযন্ত্রের কোনো দুর্বলতা আছে, হৃদযন্ত্রের কোনো রোগ আছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা কিন্তু বেশি ক্রিটিক্যাল হয়ে পড়ছে, তারা কিন্তু বেশি খারাপের দিকে যাচ্ছে। তো সেই জন্যে আমাদের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের প্রিয়জন যারা দাদু দিদা, বয়স্ক বাবা মা বা কাকা কাকিমা, যারা একটু বয়স্ক, 50-60 বছরের উপরে বয়স, তাদেরকে আমরা বিপদের মুখে মুখে ফেলে দিচ্ছি। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমি মোটামুটি একটা গাইডলাইন বলে দিলাম। ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করার কোনো স্কোপ নেই, আমি সেখানে যাচ্ছি না। এবার প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জীবনধারাতে কি করে আমরা এটা মানে কমব্যাট করছি। আপনারা সকলেই অনেকেই জানেন, বা কাগজপত্রে, নিউজ পেপারে, নিউজ মিডিয়াগুলোতে, বা সোশ্যাল মিডিয়াতে, বা বিভিন্ন রকমের সোর্স থেকে আপনারা জানতে পারছেন যে যে ভারতে ইনফেকশনটা অন্যান্য দেশের তুলনায় কম হচ্ছে, এবং এমনকি দেখা যাচ্ছে যে একটা শ্রেণীর লোকের উপরে তারা কিন্তু এই ভাইরাসগুলো কিন্তু অতটা প্রভাব বিস্তার করতে পারছে না। যেমন ধরুন, প্রথম দিকে দেখা গেছিল, ভাবা গেছিল যে এই বস্তি এলাকাগুলোতে, গরিব এলাকাগুলোতে, সেই সব জায়গাতে হয়তো দাবানলের মতো কোভিড ছড়িয়ে পড়বে, কিন্তু প্রথম দিকে কিছুটা হলেও বাস্তবে কি দেখা গেল? বাস্তবে দেখা গেল যে তারা কিন্তু সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসছে। যেমন ধরুন বম্বের ধারাবি বস্তি, আমাদের কলকাতার যে বিভিন্ন জায়গাতে যে বস্তিগুলো আছে, সেখানে প্রথম দিকে কিন্তু কিছু রোগ ধরা পড়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই সব জায়গাতে কিন্তু রোগটা কম, অতটা অনেকটা কন্ট্রোলড হয়ে গেছে। এবং এমনকি দেখা যাচ্ছে যে ফ্ল্যাট বাড়িতে থাকছে, খুব ভালো স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকছে, লিভিং স্ট্যান্ডার্ড খুব হাই, তাদের মধ্যেও কিন্তু এখন বেশি দেখা দিচ্ছে। তার মানে এটা একটা বলছে, অনেক পেপারও বেরিয়েছে, অনেক আর্টিকেল বেরিয়েছে, আমরা সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গবেষণামূলক যে আর্টিকেল গুলো, সেগুলোতে দেখা যাচ্ছে তারা বলছে যে যারা গরিব, যারা খেটে খায়, যারা খুব পরিশ্রম করে, যারা একটু আনহাইজিনিক পরিবেশে থাকে, তাদের মধ্যে কিন্তু রোগটা ছড়াচ্ছে না। তারা, এবং তাদের মধ্যে কিছু কিছু লোকের হলেও তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, দেখুন, আমাদের প্রাচীন যে আমাদের ভারতীয় জীবনধারা কি ছিল, আমাদের ভারতীয় জীবনধারা ছিল আমরা
খুব পরিশ্রমী, আমরা রোদ্দুরে বেরোই, আমাদের এখানে সানলাইট প্রচুর প্রচুর, আমাদের রৌদ্রোজ্জ্বল দিন, আমরা রোদের কোনো আমাদের কিন্তু অভাব নেই। আপনি ইউরোপের দেশগুলোতে যাবেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন, সূর্যের মুখ দেখা যায় না বেশিরভাগ সময়, এবং কেমন যেন স্যাঁতস্যাঁতে ভাব, হ্যাঁ, একটা শীত শীত ঠান্ডা ঠান্ডা, এমনকি কোনো কোনো দেশে তো মানে জিরো টেম্পারেচার হয়ে যায়, মাইনাসে নেমে যায়। তো সেই জায়গাতে কিন্তু তাদের এই যে বাইরে রোদ্দুরে তাদের রোদ্দুর যে কম পাচ্ছে, তাদের কিন্তু শরীরে ভিটামিন ডিটা কম তৈরি হচ্ছে। এবং গবেষণায় দেখা গেছে যে যাদের শরীরে, যারা মারা যাচ্ছে কোভিডে, বা যারা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, যারা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তাদেরকে গবেষণা করে দেখা গেছে যে তাদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ খুব কম, তাদের ভিটামিন ডেফিসিয়েন্সি আছে। তাহলে এই ভিটামিন ডেফিসিয়েন্সিটা কি করে হচ্ছে? ভিটামিন ডেফিসিয়েন্টটা হচ্ছে যে সমস্ত দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের রোদ্দুর কম, তারা বাইরে রোদ লাগছে না। রোদের আপনারা সবাই জানেন যে রোদ গায়ে লাগলে স্কিনের তলায় ভিটামিন ডি কিন্তু নিজের থেকেই তৈরি হয়, ভিটামিন ডি খাওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। কিন্তু আমাদের এখন লাইফস্টাইল কিন্তু, আমরা যে প্রাচীন যে লাইফস্টাইল, সেখান থেকে কিন্তু আমরা একটু সরে যাচ্ছি। একটু গরম লাগলেই এসি চালিয়ে দিচ্ছি, এসিতে থাকছি সর্বক্ষণ, হ্যাঁ, রোদ্দুরে বেরোচ্ছি না, রোদ্দুরে বেরোলে রোদ্দুর করা রোদ্দুরে আমরা বেরোচ্ছি না, হ্যাঁ, বেরোলেও খুব ছাতা ফাতা ব্যবহার করছি। মানে আগে যেরকম আমরা রোদ্দুরে ঘুরে বেড়াতাম, রোদ্দুরে খেলতাম, রোদ্দুরে চলাফেরা করছি, রোদ্দুরে কাজ করছি, তাহলে কি হতো, আমরা বিনে পয়সায় ফ্রি অফ কস্ট আমরা ভিটামিন ডি আমাদের শরীরে প্রচুর রিজার্ভ থাকতো। কিন্তু এখন গবেষণা করে দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয়দের মধ্যেও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু দেখা দিচ্ছে। সেই জন্যে আপনারা অনেকেই দেখবেন, বা অনেকেই দেখেছেন বা শুনেছেন, বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টু বুস্ট আপ দ্য ইমিউনিটি আমরা কিন্তু ভিটামিন ডি খেতে বলছি, বাধ্য হয়ে বলছি। কেন? দেখা গেছে যে আমাদের বেশিরভাগ লোক ইনডোরে থাকছে, আর বয়স্ক লোকরা তো ঘর থেকে বেরোয় না, ইনডোরে থাকছে, যার ফলে তাদের ভিটামিন ডি তৈরি হচ্ছে না। তার জন্য তাদের বাইরে থেকে আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হচ্ছে। এইবার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ভারতীয় জীবনধারা ছিল, সেটাতে কিন্তু আমরা অনেকটাই আমরা এটার মোকাবিলা করতে সক্ষম। যেহেতু আমরা এই জন্যই দেখা যাচ্ছে যে যারা লেবার শ্রেণীর লোক, যারা খেটে খায়, যারা মাঠে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, রিক্সা চালায়, তাদের মধ্যে কিন্তু কোভিড খুব কম হচ্ছে। কারণ হচ্ছে তাদের প্রথম কথা, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছে, তাদের মানে ওয়ার্কআউট, মানে কাজ করতে গিয়ে তাদের ওয়ার্কআউট হয়ে যাচ্ছে, এবং তার পাশাপাশি তাদের ভিটামিন ডি তৈরি হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যারা কাজ করছে, যারা খাটছে, যারা কায়িক পরিশ্রম করে, তাদের মধ্যে ইমিউনিটিটা অনেক বেশি। এইবার ইমিউনিটি সম্বন্ধে আমি একটু বলি। ইমিউনিটি কিন্তু দুম করে রাতারাতি হয় না। আমি মনে করলাম কালকের থেকে চ্যবনপ্রাশ খাওয়া শুরু করলাম, কিংবা আমলকি খেলাম, ভিটামিন সি খেলাম, সঙ্গে সঙ্গে আমার ইমিউনিটি বুস্ট আপ হয়ে যাবে বা ইমিউনিটিটা বাড়বে, এটা কিন্তু সঠিক নয়। কারণ ইমিউনিটিটা একটা শরীরের একটা সিস্টেম, একটা ইট টেকস এ টাইম, ইট টেকস এ লং টাইম। মানে একটা ডে টু ডে কাজের মধ্যে দিয়ে কিন্তু ইমিউনিটিটা বুস্ট আপ হয়। মানে ডে টু ডে আমি কি করছি অ্যাক্টিভিটি, আমি আমি কি সিডেন্টারি লাইফ লিড করছি, নাকি আমি বেশি কাজকর্ম করছি, দৌড়াদৌড়ি করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, সেটার উপরে কিন্তু ইমিউনিটি নির্ভর করে। যার ফলেই দেখা যাচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের মধ্যে কিন্তু তাদের ইমিউনিটি পাওয়ার বেশি এই রোগের বিরুদ্ধে, পার্টিকুলারলি বলছি ভাইরাস, মানে যে কোনো ইনফেকশাস ডিজিজের বিরুদ্ধে তাদের ইমিউনিটি বেশি। বিভিন্ন রকম গবেষণা উঠে আসছে। আর একটা গবেষণা উঠে এসেছে, যেটা হচ্ছে যে টিউবারক্লোসিস। আমাদের ভারতবর্ষে কিন্তু টিউবারক্লোসিস খুব কমন, এবং আপনারা অনেকেই জানেন যে বাচ্চাদের জন্মানোর হওয়ার পরেই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বিসিজি ভ্যাকসিন, আমরা অনেক সময় আমরা তাদের বিসিজি ভ্যাকসিনেশন, বা পরবর্তীকালে অন্তত 6 মাসের মধ্যে তাকে বিসিজি ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া হয়। এবার এই বিসিজি ভ্যাকসিনেশনটা বলছে একটা প্রোটেক্টিভ কাজ করছে, হ্যাঁ। তো বিদেশে কিন্তু, উন্নত দেশগুলোতে কিন্তু টিউবারক্লোসিস অত কমন নয় বিদেশে। তো সেখানে এইটা হচ্ছে, এবং গবেষণামূলক যেটা আমরা পাচ্ছি, সেটা দেখা গেছে যে যে সমস্ত দেশে বিসিজি ভ্যাকসিনেশন বা টিউবারক্লোসিস খুব মানে এন্ডেমিক আকারে আছে, অর্থাৎ ওই প্রথমেই যেটা বললাম যে সমাজের মধ্যে টিউবারক্লোসিস আছে, সেই টিউবারক্লোসিস তাকে একটা প্রোটেকশন দিচ্ছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস গবেষণায় দেখেছে যে যাদের সর্দি কাশি
খুব ঘন ঘন লাগছে, তারাও কিন্তু তাদের মধ্যে একটা ইনেট ইমিউনিটি বলে অ্যান্টিবডি একটা থাকছে। আর যে টি সেল গুলো আছে, যেগুলো মেমোরি সেল বলছি আমরা, তারা একটা মানে ওই সম্বন্ধে তাদের একটা ধারণা থাকছে যে এই রোগটা কি। তারা ওই জন্য এই ভাইরাসটা ঢোকার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ওকে কিন্তু মোকাবিলা করছে। এইবার আসছি আমি একদম কোর জায়গাটা হচ্ছে এই যে ডায়াবেটিস, এই হাইপার টেনশন, এই হার্ট ডিজিজ, এইগুলো আমাদের দেশের যাদের বয়স্ক লোকেদের বা যাদের আছে ক্রনিক, এখন কিন্তু আমাদের দেশে এগুলো বেশ ভালো কমন হয়ে গেছে। আমরা যখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছি তখন কিন্তু আমাদের দেশে হার্ট ডিজিজের অত ইয়ে ছিল না, মানে কম থাকতো আমাদের দেশে। এখন দেখা যাচ্ছে প্রচুর হার্ট ডিজিজ হচ্ছে, অল্প বয়সী ছেলেরাও কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। আর ডায়াবেটিস তো ঘরে ঘরে এখন। আর হাইপার টেনশন কেন? কারণ হচ্ছে আমাদের যে জীবনশৈলী ছিল, আমাদের যে ফুড হ্যাবিট ছিল, সেটা কিন্তু আমাদের এতদিন দিনের পর দিন বছর বছর ধরে যুগ যুগ ধরে আমাদের প্রোটেকশন দিয়ে এসছে। আমরা সবসময় কিন্তু ফ্রেশ খেতাম, আমরা ফ্রিজের খাবার খেতাম না, ফ্রেশ খেতাম। বাজার করে আনা মাছ বলুন, মাংস বলুন, সবজি বলুন, সবই আমরা ফ্রেশ খেতাম। বড় জোর আজকে বাজার করা হলো একদিন দুদিন। হ্যাঁ, আমার ছোটবেলায় তো আমাদের দেখেছি আমাদের বাড়িতে, আপনারাও দেখবেন যে বাবারা প্রতিদিনই বাজার করতো। তার মানে আমরা একেবারে টাটকা শাকসবজি, টাটকা মাছ, টাটকা সমস্ত কিছু খেতাম। এখন কি হচ্ছে, একদিন বাজার করছে, 7 দিন ফ্রিজে রাখা হচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এই যে আমাদের যে ফুড হ্যাবিট, সেখান থেকে কিন্তু আমরা সরে এসেছি। তো এইটা আমাদের ভাবতে হবে যে আমরা যে ফুড হ্যাবিটটা এবং শুধু এইটা বলবো না, ফুড হ্যাবিটে আপনারাই চিন্তা করুন যে আমরা কি করছি, যে জাঙ্ক ফুড খাচ্ছি, বিদেশি খাবারকে আমরা খাচ্ছি, এই পিৎজা, হ্যাঁ, বিভিন্ন রকমের পিৎজা, পাস্তা, হ্যাঁ, তারপরে ওইসব কি বলে আর কি, বিভিন্ন বার্গার, এই সমস্ত খাচ্ছি। এগুলো হচ্ছে জাঙ্ক ফুড, এগুলো হচ্ছে প্রসেসড ফুড। এই প্রসেসড ফুড খেলে কিন্তু আপনার ইমিউনিটি কমবে, ডায়াবেটিসে আক্রান্ত হবেন, ওভারওয়েট হবে, হার্ট ডিজিজ হবে। কারণ এই দেখুন, এই যে কি বলে বার্গারে দেখবেন মেয়োনিজ থাকে, ওগুলো খুব খারাপ জিনিস, ওগুলোতে ফ্যাট থাকে, চর্বি থাকে। তো এইবার আমরা যদি এই রকমের ব্যাড হ্যাবিট করতে থাকি, ব্যাড লাইফস্টাইল করি, তাহলে আমাদের এই রোগগুলো হবে। আর এই রোগগুলো হলে সেই রোগগুলো কিন্তু করোনাকে মোকাবিলা করতে পারবে না। তার জন্য আমি বারবার প্রথম থেকেই বলেছিলাম যে গরিব লোক, যারা খেটে খাওয়া লোক, কায়িক পরিশ্রম করে, খুব সাদাসেদা জীবনযাপন করে, খুব ফ্রেশ খাবার খায়, কোনো জাঙ্ক ফুড খায় না, কোনো প্রসেসড ফুড খায় না, তারা কিন্তু এই সমস্ত ক্রনিক রোগে আক্রান্ত কম হচ্ছে এবং তারা কিন্তু করোনাকে বেশি ভালো করে মোকাবিলা করতে পারছে। যেমন ধরুন, আরেকটা কথা বলি, এই খাবারের ব্যাপারেই বলছি যে এখানে আমরা একটা কথা বলবো, আমাদের শাস্ত্রে আছে যে 3 ধরনের খাবার আছে। একটা হচ্ছে সাত্ত্বিক খাবার, একটা তামসিক খাবার, একটা রাজসিক খাবার। এই যে কি বলবো, মানে এই যে প্রসেসড ফুড, হ্যাঁ, তারপরে স্টোরড ফুড, আজকাল তো দেখি বিগ বাজার বা বড় বড় মলে গেলে দেখা যায় কবেকার সেটা প্যাকেটজাত করা হয়েছে, মাছ কিংবা মাংস কিংবা অন্য কোনো জিনিস, হ্যাঁ, এই বিভিন্ন নাগেটস, হ্যাঁ, কবে তার মধ্যে ঢোকানো হয়েছে প্রিজারভেটিভ দিয়ে, সেইগুলো 1 মাস 2 মাস ধরে খাচ্ছে লোকে। এইটার থেকে কিন্তু এই নানান ধরনের কিন্তু মেটাবলিক ডিজিজ গুলো, এই ক্রনিক ডিজিজ গুলো আমাদের শরীরে হচ্ছে। আর আমাদের শরীরে হলেই আমরা এই ধরনের প্যান্ডেমিকের মোকাবিলা করতে পারবো না। তো তাই জন্য আমাদের এই ব্যাপারটা নজর দিতে হবে। আপনি দেখুন আজকাল যে পাউরুটি, আমরা ছোটবেলায় দেখেছি পাউরুটি সকালবেলা কিনে নিয়ে আসা হয়েছে, সারা দিনের মধ্যে বা দুপুরের মধ্যে সেই পাউরুটি আমরা খেয়ে ফেলতাম, পরের দিন অবধি কিন্তু পাউরুটি খুব একটা বাড়িতে রাখা হতো না। এখন দেখুন, এখন যে পাউরুটি গুলো আপনি বাজারে পাওয়া যায়, দেখবেন 4 দিন 5 দিন 7 দিন খাওয়া যাচ্ছে। কেন? তাতে প্রিজারভেটিভ দিচ্ছে। এই যে প্রিজারভেটিভ এবং তাতে কিন্তু প্রচুর নুন দেওয়া থাকে। কেন নুন বেশি দেওয়া থাকে? এই কারণে যাতে সেই খাবারটা নষ্ট না হয়। কোনো খাবারে নুন বেশি থাকলে কিন্তু সেটা নষ্ট হয় না। তো এই নুন দেওয়া বেশি খাবার আমরা খাচ্ছি, তাতে কি হচ্ছে, আমাদের প্রেশার বেশি হচ্ছে,
আর নুন ছাড়া যে অন্য কেমিক্যাল প্রিজারভেটিভ থাকছে সেটা থাকার জন্য আমাদের শরীরে নানান রকমের এই ক্রনিক ডিজিজ গুলো হচ্ছে, আপনার হার্ট ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, প্রেশার বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে, এমনকি এমনকি আমি বলছি প্রসেসড ফুড বেশি যদি কেউ খায়, এই জাঙ্ক ফুড খায়, তার থেকে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই কোলন ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এমনকি অন্যান্য ব্রেস্ট ক্যান্সার, এগুলোও কিন্তু মানে আপনি মানে বেশি ফ্যাটি খাবার, বেশি চর্বি আছে এইসব খাবারে কিন্তু এই ক্যান্সারও হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদের ক্যান্সার আছে তারা কিন্তু করোনার ক্ষেত্রে তারা অসহায়, মানে করোনা যদি তাদের হয় তারা কিন্তু মোকাবিলা করতে পারছে না। যেমন ধরুন আমরা এই তো রিসেন্ট এখন দেখুন সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার একটা ক্যান্সার ছিল, প্রস্টেটের ক্যান্সার ছিল, তো উনি কিন্তু মোটামুটি ওষুধপত্র খেয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু উনি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই করোনা হওয়ার পরে কি হলো দেখুন, উনি ক্রিটিক্যাল হয়ে গেল। কারণ এই যে ক্যান্সারটা যেটা মানে অনেকটা দমন মানে দমিত করে রাখা হয়েছিল, যাকে দমন করে রাখা হয়েছিল, সে কিন্তু যেই এই করোনা আক্রান্ত হলো সঙ্গে সঙ্গে তার ইমিউনিটির সাপ্রেশন হলো, তার বডি পাওয়ার ইমিউনিটি পাওয়ারটা কমে গেল। তখন কি হলো, ওই ক্যান্সার যেটা সুপ্ত অবস্থায় ছিল বা একটু কন্ট্রোলে ছিল সে কিন্তু ফ্লেয়ার আপ করছে, এবং ফ্লেয়ার আপ করে অনেক জায়গায় ছড়িয়ে টড়িয়ে গিয়ে একটা মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে এসছে, যে মানুষটা বাঁচবে কি বাঁচবে না সেটা একটা প্রশ্ন চিহ্ন দেখা গেছে। তো তাহলে আমরা এই যে ভারতীয় জীবনধারা সেটা আমরা কিছুটা বুঝতে পারলাম, যে খাওয়া দাওয়া, কায়িক পরিশ্রম, হ্যাঁ, এই ফ্রিজে খাবার না খাওয়া, এসিতে কম থাকা, এইগুলো কিন্তু আমাদের ছিল। সেইগুলো আমরা আস্তে 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 আমরা সেখান থেকে ডেভিয়েট করছি। ডেভিয়েট করে আমরা পাশ্চাত্য দেশের যে জীবনধারা সেটাকে আমরা মানে অ্যাকোয়ার করছি বা সেইগুলো আমরা মেনে নিচ্ছি। এটা একটা গেল। আর একটা জিনিস হচ্ছে খাবার দাবার। দেখুন খাবার দাবারের মধ্যে আমার আর একটু কিছু বলার আছে, সেটা হচ্ছে আমরা আগেকার দেখুন আমাদের খাবারের মধ্যে আমরা আমাদের বয়স্ক লোকরা বাড়িতে যারা তারা বলতো যে মরশুমি ফল খেতে হবে বা মরশুমি সবজি, মানে যেমন ধরুন এই শীতকালে কপি উঠছে, শীতকালে আপনার ওই গাজর, তারপরে শীতকালে ওটাকে কি বলে ওই শালগম বা বিভিন্ন সবজি, এটা কিন্তু এক একটা সিজনে এক একটা সবজি ওঠে, সেইটা কিন্তু আগে ছিল। সেই সবজিগুলো কিন্তু ভগবান, আমাদের যে পরমেশ্বর ভগবান, সে কিন্তু সেই রকম ভাবেই কিন্তু তৈরি করেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেইগুলো শীতকালের যে রোগগুলো হয় সেইগুলোকে কমব্যাট করার জন্য, মানে প্রতিরোধ করার জন্য ওই ওই পার্টিকুলার সবজিগুলো ওই সময়, অন্য সময় কিন্তু পাওয়া যায় না। এখন কি হয়েছে, মানুষ বেশি চালাক, মানুষ বেশি মানে আধুনিক, মানুষ বেশি জানছে, মানুষ এরকম তারা বিজ্ঞানের দ্বারা তারা কি করছে, গরমকালেও কপি পাওয়া যাচ্ছে, ফুলকপি পাওয়া যাচ্ছে, বাঁধাকপি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, গরমকালে শীতকালে আম পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এরকম মানে সব এলোমেলো হয়ে গেছে। এই যে এলোমেলো, এবার এই যে এগুলো কেন পাওয়া যাচ্ছে, কারণ তাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক চেঞ্জ ঘটিয়ে তাদেরকে ওই অন্য সিজনে তাদের তৈরি করা হচ্ছে। টেস্ট নেই। আপনি দেখবেন যে গরমকালে যে ফুলকপি বাঁধাকপি বাজারে পাওয়া যায় তাতে টেস্ট নেই। প্রথম কথা সেইগুলো বেশিরভাগ কিছু থাকে কোল্ড স্টোরেজে থাকে, কোল্ড স্টোরেজের ইয়ে। আবার কিছু ক্ষেত্রে সেগুলো ওই যে বললাম জেনেটিক চেঞ্জ ঘটিয়ে তাদের অন্য সময় করা হচ্ছে। তো আর ফল, মরশুমি ফল মানে যে সময় যে ফল পাওয়া যাবে, আপেলের সময় আপেল, পেয়ারা, হ্যাঁ, তারপরে যে সময় নাশপাতি, এই যে প্রত্যেকটা সিজন অনুযায়ী যে ডিফারেন্ট ফল পাওয়া যায়। এবং আমাদের দেখবেন কাকা কাকি মানে ঠাকুমারা, দিদারা দাদু দিদারা বলতো যে এই মরশুমি ফল খেতে হবে। তার মানে কি, এই এই যে মরশুমে যে ফল পাওয়া যায়, তো তার থেকে আমাদের একটা প্রতিরোধ করতো। আর একটা জিনিস আমি বলছি, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে দেখবেন পাশ্চাত্য দেশ বা যাদের আমরা উন্নত দেশ বলছি, ওদের যে খাদ্যাভ্যাস, ওদের যে মানে ফুড হ্যাবিট, তার সঙ্গে কিন্তু আমাদের অনেক পার্থক্য আছে। দেখবেন আমরা একটা খাবার খাই, গরম ভাত, তার সঙ্গে একটু ঘি খেলাম, একটু সেদ্ধ খেলাম, তারপর একটা ডাল খেলাম, তারপরে একটা শেষ পাতে একটা চাটনি খেলাম। এই যে ব্যাপারগুলো কেন করা হয়েছে, প্রত্যেকটার কিন্তু একটা রোল আছে। হ্যাঁ, যেমন ধরুন ঘি কিন্তু আমাদের বডি ইমিউনিটি বাড়ায়, ইনফেকশন, সর্দি কাশি, এগুলোর থেকে কিন্তু ঘি আমাদের প্রোটেকশন দেয়। সেই জন্য আমরা ঘিটা খাই।
তারপরে পরবর্তীকালে যেমন ডাল, বিভিন্ন ধরনের ডাল, সেই ডালে কিন্তু ভালো প্রোটিন আছে। হুম। আর তারপরে হচ্ছে আপনার এরপরে আসছে চাটনি, বললাম চাটনি। চাটনিতে কিন্তু কি থাকছে, হয় খেজুরের চাটনি, না টমেটো, না আম, হ্যাঁ, সেইগুলো থাকছে। সেইগুলো কি করছে, আমাদের ভিটামিন সি বা আমাদের অন্যান্য কিছু কিছু এসেনশিয়াল ভিটামিনস কিন্তু আমাদের তারা সেখান থেকে আমরা পাচ্ছি। সেই জন্য কিন্তু আমাদের এরকম ফুড হ্যাবিট বা এরকম ছিল। লাস্টে একটা পাঁপড় খাওয়া, পাঁপড়ের কিন্তু বিশাল মানে রোল আছে পাঁপড় জিনিসটা। হ্যাঁ, ওটাতে যে জিনিসগুলো থাকে, হিং টিং থাকে, সেগুলো কিন্তু ডাইজেশনে তো সাহায্য করেই, কিন্তু বডি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এইবার আর তার সঙ্গে তো আমরা দেখুন কি বলবো, মানে ওই বিভিন্ন রকমের যে খাওয়া দাওয়ার মধ্যে চবনপ্রাশটা, সেগুলো তো আমি আগেই বলেছি যে সেগুলো আমাদের একটা এটা সব বাড়িতেই খাওয়া হতো। আজকে শীতকালে দেখা যেত, শীতকাল শুরুর আগেই চবনপ্রাশ খাওয়া শুরু করতো দাদু দিদারা, তাতে তাদেরকে তো সর্দি কাশি কম হতো, ঠান্ডা কম লাগতো, শ্লেষ্মা কাশি টাশি কম হতো। তো আমাদের এই ভারতীয় জীবনধারাটা এটা কিন্তু আমাদের মানে মহামারী বা অতিমারীকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু একটা ভালো ভূমিকা আছে। এবার আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে যোগা। তো যোগার ক্ষেত্রে দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, উনি কিন্তু প্রথমবার যখন উনি প্রধানমন্ত্রী হলেন, উনি কিন্তু এটার দিকে ধ্যান দিয়েছিলেন। আপনারা মনে করে দেখুন, উনি বিদেশে গিয়ে পর্যন্ত যোগা প্রচার করেছে। তার বিরোধীরা এটা নিয়ে অনেক সমালোচনা করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন সেই যোগা ডেটা করা হয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষের এই যোগকে সম্মান জানিয়ে ওয়ার্ল্ড যোগা ডে একটা পার্টিকুলার ডেতে করা হয়েছে। এবং সারা পৃথিবীতে ভারতবর্ষের লোকরা যত না যোগা করে, তার থেকে যোগা কিন্তু বেশি করে অন্যান্য ইউরোপিয়ান দেশের লোক, উন্নত আমেরিকা, ইউরোপ, এই সমস্ত দেশের লোকরা কিন্তু যোগা একেবারে রিলিজিয়াসলি করে এবং প্রচুর টাকা খরচ করে তারা যোগা শেখার জন্য। প্রচুর টাকা খরচ করে তারা ভারতে আসে, কি করে যোগা শিখবে, মেডিটেশন শিখবে। এই যে আমরা যে মেডিটেশনের কথা বলছি, মেডিটেশন কিন্তু আপনার কিন্তু ইমিউনিটিকে বুস্ট আপ করে। হ্যাঁ, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ডিজিজ কিন্তু একটা মনের সঙ্গে, যে মাইন্ড, আমাদের যে মন, তার সঙ্গে কিন্তু একটা রিলেশন আছে। আপনার আমি ইনফেকশন ডিজিজের কথা আমি এক্ষেত্রে বলবো না, কিন্তু আপনারা অনেকেই জানেন যে অনেক ক্রনিক রোগ আছে, অনেক ক্রনিক ডিজিজ আছে, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, আপনার ডায়াবেটিস, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার। হ্যাঁ, এই সমস্ত রোগগুলো কিন্তু মনের সঙ্গেও কানেকশন আছে। মানে মনটা যদি আপনার পরিষ্কার থাকে, মনটা যদি সহজ সরল থাকে, আপনার মনের মধ্যে যদি মানে কি বলবো, আমি যদি সবসময় অন্যকে কি করে ক্ষতি করব, অন্যের খারাপটা ভাবছি, এসব ক্ষেত্রেও কিন্তু মনের মধ্যে, মাইন্ডের মধ্যে একটা এলোমেলো সৃষ্টি হয় এবং তখন কিন্তু নানা ধরনের ব্যাধি হতে হয়। এবং এটা মানে মডার্ন সায়েন্স অত মানে 100% না বললেও এখন কিন্তু এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং বলা হচ্ছে যে মনের সঙ্গে রোগের কিন্তু একটা রিলেশন আছে। যার ফলে তো দেখবেন আপনারা, যারা খুব সাত্ত্বিক জীবনযাপন করে, যারা খুব কি বলবো যারা খুব তাদের মনটা অনেকটা সাত্ত্বিক, তারা একটা লাইফস্টাইল, একটা সুন্দর লাইফস্টাইল লিড করে, তারা কিন্তু অনেক রোগ থেকে তারা বাঁচতে পারে। কেননা রোগের সঙ্গে একটা মনের একটা সম্পর্ক আছে। তো হ্যাঁ, সেটা একটা আমাদের ভারতীয় জীবনধারাতে ছিল যে মানুষকে ভালোবাসা, তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া। হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ হলে তার বাড়িতে গিয়ে তাকে ভালো হেল্প করা। এই যে একটা এটা নিয়ে এখন অনেক গবেষণা হচ্ছে। মানে যেমন ধরুন, আপনি যদি একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি ধরুন বাসে যাচ্ছেন, বাসে যেতে যেতে দেখলেন যে আপনি বসে আছেন, একজন বয়স্ক লোক এলো বা সে দাঁড়াতে পারছে না, কষ্ট হচ্ছে, বা আপনি উঠে তাকে জায়গাটা দিলেন। যদি আপনি ইফ ইট ইজ পসিবল যে আপনি তাকে বসতে দিলেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়।
একটা মানে গুড ফিলিংস, হ্যাঁ, গুড ফিলিংস তৈরি হয়, একটা ভালো লাগা তৈরি হয়। এই ভালো লাগা তৈরি হওয়ার থেকে কি হচ্ছে, আপনার এন্ডরফিন বলে একটা কেমিক্যাল, এন্ডরফিন, সেটা কিন্তু শরীরের মধ্যে সিক্রিশন হয়। এটা কিন্তু গবেষণা প্রমাণিত। এই এন্ডরফিন একটা এমন একটা কেমিক্যাল যে সেটা আপনার শরীর মনকে সতেজ রাখে। আপনি দেখবেন আপনি একটা ভালো কাজ করলে, একটা মনে একটা ফিলিংস গুড ফিলিং হয়। সেই গুড ফিলিংটা কেন? সেই গুড ফিলিংটা হয় ওই যে এন্ডরফিনের জন্য। কিংবা ধরুন আপনি কোনো একটা সোশ্যাল ওয়ার্ক করলেন, আপনি গিয়ে কোনো গ্রামে গিয়ে গরিব লোকদের কিছু কম্বল বিতরণ করলেন, কিংবা পাড়ার কোনো লোক অসুস্থ হয়েছে, তার ছেলে নেই বা বাড়িতে কেউ নেই, আপনি তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দিলেন, কিংবা তখন আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, একটা ভালো ফিলিংস হয়। সেই ফিলিংসটা কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে সাহায্য করে। তাই জন্য কথায় বলে যে অন্যের ভালো করবি যত, নিজের ভালো হবে তত। তার মানে আমি অন্যের ভালো করলে অটোমেটিক্যালি আমি রেসিপ্রোকালি আমি কিন্তু নিজের ভালো করব। কিন্তু এই জিনিসগুলো, এই যে মূল্যবোধ, এই যে মোরাল, যে আমাদের সেন্স, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে ছিল, আমাদের ভারতীয় কালচারে ছিল, যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো, অন্যের পাড়া প্রতিবেশীর বিপদে দৌড়ে যাও। এখনো আছে, আমি বলছি না যে নষ্ট হয়ে গেছে, কিন্তু আস্তে 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 কেমন যেন এটা সরে যাচ্ছে। বিশেষ করে শহরে তো নেই একদম। আপনি বলুন শহরগুলোতে কি, শহরে পাশের বাড়ির খোঁজ কেউ রাখে না। তাতে কি হচ্ছে, সে নিজে পাশের বাড়ি কেউ অসুস্থ হলে সে দেখতে যাচ্ছে না বা তার খোঁজ নিচ্ছে না, কিন্তু রেসিপ্রোকালি সে যখন অসুস্থ হচ্ছে তাকে দেখে কেউ আসে না। এই যে জিনিসগুলো হচ্ছে, এটা কিন্তু আমি বলবো যে ভারতীয় জীবনধারা বা জীবন শৈলী, তার মধ্যে এটা আমি এটাকে তার মধ্যে রাখবো। তো এটা একটা জিনিস হলো। আর এবার ধরুন ইয়েতে যে ডিজিজের ক্ষেত্রে, মানে যেটা ইনফেকশাস ডিজিজ, সেই ক্ষেত্রে আমি আরো কিছু লাইফস্টাইলের কথা আমরা বলবো। যেমন ধরুন, আমরা ছোটবেলায় দেখেছি, আমার বাবাকে দেখছি, বাবা যখন বাইরে বেরিয়েছে, কাজে গেছে বা অফিসে গেছে বা কোনো কাজে গেছে বা বাড়ি থেকে ফিরেছে বাইরে, তখন দেখেছি যে বাড়িতে উনি জামা কাপড় সমস্ত কিছু বাইরে খুলে রেখে, এই করোনাতে এখন আমরা যেটা করছি, ওইটা আমি ছোটবেলায় আমি বাবাকে দেখতাম, আমার ঠাকুরদাকেও দেখেছি, তারা ওই জামা কাপড় বাইরে একটা বালতি বা কিছু থাকতো, সেখানে খুলে শুধুমাত্র একটা আন্ডারওয়্যার পরে বাথরুমে গিয়ে বা কলতলায় গিয়ে স্নান টান করে তারপরে বাড়িতে ঢুকতো। এটা আমি একেবারে আমার পরিষ্কার মনে আছে, এবং মানে আমার এটা নিয়ে কোনো মানে ডাউট নেই, এটা আমি দেখেছি দিনের পর দিন। কিন্তু এখন দেখুন, আমরা এই করোনার জন্য আমরা নয় একটু ইয়ে করছি, আপনারা দেখুন অফিসে যাচ্ছে জামা প্যান্ট পরে ঘরে ঢুকে পড়ছি আমরা, হ্যাঁ, সেই একই জামা বারবার পরছি, বাইরে মেলামেশা করছি, সেটাই তাহলে কি, এইটা কিন্তু একটা লাইফস্টাইলের মধ্যে পড়ে, যে আমি বাইরের ইনফেকশন ঘরে নিয়ে আসলাম না তো। এটা একটা গেল। জুতো পরে অনেকে ঘরে ঢুকে পড়ে। আমাদের বাড়িতে, আমাদের দেশের বাড়িতে বলুন, বা এখনো আমার কলকাতাতে আমি থাকি, সেখানেও আমরা কিন্তু জুতো নিয়ে ঘরে ঢুকি না, জুতো একদম বাইরে পড়ে থাকে। কিন্তু অনেক বাড়িতে আমি দেখেছি, ইভেন এই কলকাতাতেই দেখেছি, অনেক মানে হাইফাই বাড়িতে, মানে খুব মানে তারা খুবই বলবো তারা ধনী, এবং তাদের বাড়িতে গিয়ে দিয়েছি জুতো পরে ঘরে ঢুকে পড়ে। হ্যাঁ, তো এটা তো ঠিক নয়, কারণ জুতোর সঙ্গে কিন্তু আপনি বিভিন্ন জার্ম, বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিভিন্ন প্যারাসাইটস, অ্যামিবায়োসিস, হ্যাঁ, বিভিন্ন কৃমি, হেলমিনথিস, তাদের যে স্পোর গুলো, ডিমগুলো, সেগুলো কিন্তু আপনার ঘরে ঢুকে পড়ছে। তারপরে সবজি টবজির ব্যাপারে দেখুন, সবজি ধোয়ার ব্যাপার, সেই সমস্ত, এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান কালচারের মধ্যেই ছিল। আর কোনো আর একটা জিনিস আমি এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে যে ধরুন আগেকার দিনে আমরা দেখেছি কি, যে একটা রোগ, একটা পেশেন্ট একটা যদি দেখা যায় মারা গেছে, সে যে কোনো কারণে মারা যায়, তখন তো মানুষ অত কিছু জানতো না, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, কিংবা অন্য কোনো রোগে মারা গেছে, ইনফেকশনে মারা গেছে, কোনো ওই যে সংক্রামক ব্যাধি যাকে আমরা বলছি, সেইগুলোতে মারা গেছে। সেসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি আমরা দেখছি, এখনো দেখি সেটা কি, সেটা হচ্ছে ওই মৃতদেহের শরীরে যে জামা কাপড় ছিল, সে যে বিছনাপত্র ছিল, সে যেগুলো ব্যবহার করেছিল, সেগুলো কিন্তু আর ঘরে রাখা হয় না, সেগুলো কিন্তু সমেতই তাকে দাহ করা হয়। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বিরাট সাইন্টিফিক ইয়ে বলবো, আপনার
জীবনধারা এবং সায়েন্টিফিক থট, সায়েন্টিফিক চিন্তা। কারণ দেখুন, সেই রোগীটা, সেই পেশেন্টটা হাসপাতালে ভর্তি ছিল কিংবা নার্সিংহোমে ভর্তি ছিল, সেখানে তার কিন্তু জামা কাপড় পোশাক শরীরে কিন্তু অনেক রকমের জীবাণু বা থাকতে পারে, জার্ম থাকতে পারে, কিন্তু আমরা তো জানি না। তো সেইখানে কোনো কিন্তু রিস্ক নেওয়া হয় না। তাকে কিন্তু শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তার সমস্ত পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ব্যবহৃত কাঁথা বালিশ চাদর সমস্ত কিছু কিন্তু ওই মৃতদেহের সঙ্গেই তাকে কিন্তু দাহ করে দেওয়া হয়। এটাতে সুবিধাটা কি হচ্ছে? এটাতে সুবিধা হচ্ছে যে সেই ইনফেকশনটা, যে রোগে সে মারা গেছে বা তার শরীরে যদি সেই ইনফেকশন থেকে থাকে, সেইটা যাতে পরিবারের অন্য বা যারা তার শবযাত্রায় ছিল তাদের মধ্যে যেন সেই ব্যাধি সংক্রামিত না হয়। তাহলে দেখুন, এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল, এটা কিন্তু ভারতীয় স্টাইল, যে রোগীর মৃত ব্যক্তির কোনো ব্যবহৃত জিনিস, যেগুলো সে রোগগ্রস্ত অবস্থায় যে ব্যবহৃত ছিল, সেগুলো কিন্তু ঘরে আর আনা হয় না। এবং যারা সেই দাহ কার্যে গেছিল শ্মশান ঘাটে, তারা সেখান থেকে বাড়ি ফেরার আগেই দেখা যেত, আগেকার দিনের যে শ্মশান এগুলো ছিল, মহাশ্মশানগুলো বা শ্মশান ঘাটগুলো ছিল, সেক্ষেত্রে কাছাকাছি একটা পুকুর বা একটা নদী এগুলো থাকতো। তারা করে দাহ করার পরে গঙ্গা স্নান করো বা অন্য কোনো নদী থাকলে নদীতে স্নান করে তারপরে কিন্তু আমরা বাড়িতে আসি। এমনকি বাড়িতে আসার পরেও আবার ভালো করে স্নান করতে হয়, হ্যাঁ, এবং নানান রকমের রিচুয়ালস বা আমাদের যে আছে, যে সাবান দিয়ে স্নান করতে হবে, জামা কাপড় সব একদম ফ্রেশ স্নান করতে হবে, তারপরে নিম পাতা দাঁতে করতে হবে, নিম পাতা খেতে হবে, আগুনটা স্পর্শ করতে হবে, হাতগুলো আগুনে সেঁকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটাও কিন্তু ভারতীয় জীবনধারার মধ্যে পড়ে এবং ইট ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর দ্য ইনফেকশাস ডিজিজেস লাইক করোনা। মানে এই যে করোনা যে সংক্রামক ব্যাধি, এক্ষেত্রে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এর আছে। তো এটা একটা মানে ভীষণ রকমের, আমি বলবো যে ভারতীয় জীবনধারা তার সঙ্গে সম্পর্ক জনিত। আর করোনা সংক্রান্ত ব্যাপারে আর ভারতীয় জীবনশৈলী অনেক কিছুই আলোচনা করলাম এবং করোনা কিভাবে স্প্রেড করছে সেগুলো আমরা আলোচনা করলাম বিশেষ কিছু। আর এত ডেপথে বলার এখানে জায়গা নেই, কারণ এটা এই আমার যে এই বক্তব্যটা রাখলাম বা সেটা সাধারণ মানুষের বুঝতে পারে সেইভাবেই বলা হলো। তো এটা সায়েন্টিফিক বেশি ভেতরে গিয়ে লাভ নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন ইমিউনিটির ক্ষেত্রে যদি একটু আমরা বলি, ইমিউনিটির ক্ষেত্রে যেমন আমি বললাম যে ইমিউনিটিটা কিন্তু রাতারাতি হবে না। ইমিউনিটি বাড়াতে গেলে সবাইকে মিনিমাম একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে প্রতিদিন, অন্তত পক্ষে 30 মিনিট। তার সঙ্গে অন্তত সকাল বা বিকেলে যে কোনো একটা সময় 20 থেকে 30 মিনিট একটু জোরে হাঁটতে হবে, হ্যাঁ, পাড়ার মাঠে হোক, বাড়ির ছাদে হোক, কিংবা পাড়ার ভেতরের রাস্তায় হোক, মানে তাকে এই হাঁটাটা করতে হবে। মানে হাঁটা হচ্ছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হ্যাঁ। তো এইটা যদি আমি করি, এক্সারসাইজের মাধ্যমে আমার শরীরের ইমিউনিটি কিন্তু বাড়বে। এটা রাতারাতি হবে না, আমি আজকে এক্সারসাইজ করলাম কালকে আমার হবে না, আমি বারবার বলছি। তো এটা একটা জিনিস হচ্ছে। কিংবা সাঁতার কাটা, গ্রামের ছেলে মেয়েরা দেখবেন খুব সাঁতার কাটে চান করতে গিয়ে, ওরা কিন্তু ভীষণ হেলদি, মানে কোনো ওদের এইসব ছোটখাটো রোগ ফোগ ওদের হয় না, হ্যাঁ, এইসব মানে ধারে কাছে ঘিসতে পারে না। তারপরে ধরুন সাইকেল চালানো একটা ব্যায়ামের মধ্যে পড়ে, হ্যাঁ, অনেকেই সাইক্লিং করছে আজকাল, সকালবেলা বেরিয়ে যাচ্ছে সাইক্লিং, 5-10 কিলোমিটার সাইকেল চালাচ্ছে, ক্যালোরিটাও কমছে, বডি ওয়েট কমছে, তার সঙ্গে সঙ্গে তার ইমিউনিটি ডেভেলপ করছে। আর খাবার দাবারের মধ্যে যেমন ধরুন, আমি অবশ্যই বলবো, দেখুন টু বি ফ্র্যাঙ্ক, যে লেবু, যেটা আমরা পাতি লেবু খাই ভাতে, তাতে কিন্তু ভিটামিন সি খুব বেশি থাকে না কিন্তু, হ্যাঁ, মানে আপনি যদি দেখেন তো ভিটামিন সি মানে খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্টে থাকে না। তবে ভিটামিন সি কিন্তু বেশি থাকে সব থেকে আমলকিতে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বা সবাইকে অনুরোধ করব যে আমলকি খুব সস্তা, আপনারা আমলকি করুন, আমলকি খাবেন বাজার থেকে, এখানে কাঁচা আমলকি খান। এমনকি একটা জিনিস আমি বলে রাখি, যেটা এখানে আমার কথা যারা শুনবেন তাদেরকে বলে রাখি, তারা নাও জানতে পারেন, সেটা হচ্ছে
আমলকি যদি শুকনো আমলকি খাই আমরা, যেটা দেখবেন আমলকি শুকিয়ে রাখা, কাঁচা আমলকি সবসময় সারা বছর পাওয়া যায় না, শুকনো আমলকিতেও কিন্তু একই পরিমাণ ভিটামিন সি থাকে। কেউ মনে করতে পারে যে আমি কাঁচা ফ্রেশ খাচ্ছি বেশি ভিটামিন সি পাচ্ছি, তা কিন্তু নয়। এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে যে শুকনো আমলকি যেটা আমরা, তাতেও কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে। তাহলে এটা একটা জিনিস, খাওয়া দাওয়ার ব্যাপারে বলছি, এটা কিন্তু রেগুলার খেতে হবে, ইমিউনিটি বাড়বে। তারপরে আপনারা তো অনেকেই জানেন যে আমাদের আয়ুর্বেদ ডিপার্টমেন্ট, আয়ুষ ডিপার্টমেন্ট থেকে যে কাড়ার কথা বলা হয়েছে, তাতে বিভিন্ন যে জিনিসগুলো থাকছে, হ্যাঁ, সেই জিনিসগুলো তুলসী পাতা থেকে শুরু করে আপনার আদা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, গিলয় মানে গুলঞ্চ, ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে যে করা হচ্ছে, ওটা কিন্তু আপনার ইমিউনিটি বাড়াবে, কিন্তু একদিনে বাড়বে না, ওটা কিন্তু আপনাকে রেগুলার খেয়ে যেতে হবে। আর এটা একটা গেল। আর একটু জিঙ্কের কথা বলছে, জিঙ্ক তো আলাদা করে কোন খাবারের কথা এ করে বলা যাবে না, কারণ এটা একটা খনিজ জিনিস। তো জিঙ্ক কিন্তু আমাদের আলাদা সাপ্লিমেন্ট খেতে হবে। তো এটা গেল খাওয়া দাওয়ার ব্যাপারে, ইমিউনিটি ডেভেলপ করুন। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলেছি, যোগা করতে পারলে খুবই ভালো। আর একটা জিনিস আমি এখানে বলবো যে একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কিন্তু খুব জরুরি, বিশেষ করে এই করোনার জন্য। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানে যাতে যেন প্রাণায়াম, শ্বাস প্রশ্বাস বা বড় বড় নিঃশ্বাস নেওয়া, হ্যাঁ, বড় বড় নিঃশ্বাস নেওয়া, বড় বড় শ্বাস প্রশ্বাসে যেটা আমরা করি, সাইকেল চালানো, সাঁতার কাটা, হাঁটা, এগুলোতে সবকিছুতে কিন্তু আপনার লাংসের ক্যাপাসিটি, লাংয়ের ইয়ে আপনার কর্মক্ষমতা, কার্যকারিতা, এটা কিন্তু বাড়বে। তো লাংস কিন্তু, কারণ এই করোনা ভাইরাসটা কিন্তু মূলত আক্রমণ করছে শ্বাসযন্ত্রকে। তার লাংস আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, লাংস গুলো যারা করোনা রোগীর পোস্টমর্টেম করে দেখা গেছে এবারে ছিবড়ের মতো হয়ে যায়, রাবারের শক্ত রাবারের বলের মতো হয়ে যায়, সেটা আর ফুলছে না। লাংসটা কিন্তু আপনারা দেখেছেন যে সেটা ইয়েতে মানে হাওয়া ঢুকলে বা এগুলো, সেটা লাংসটা কিন্তু বড় হয়, মানে সেই হাঁপড়ের মতো, খুব ম্যালিয়েবল, মানে খুব সুন্দর এরকম বড় হবে। কিন্তু তাতে যদি ফাইব্রোসিস হয়ে যায়, এই করোনাতে তাদের মধ্যে ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, ভেরি সিরিয়াস কন্ডিশন। মানে আমি বলবো খুব মানে ভয় লাগে এসব দেখলে, যে এই যে লাং এর মধ্যে যে ফাইব্রোসিস হচ্ছে করোনার জন্য, মানে শক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, রাবারের শক্ত বলের মতো, তার কোনো ইনফ্লেশন মানে ফুলবে না, তাহলে সেই রুগী মানে কি করে বাঁচবে? তো সেই জন্য ওই লাং ফাইব্রোসিস হচ্ছে। এবং পরবর্তীকালে যে রুগীরা বেঁচে যাচ্ছে তারাও সারা জীবন কিন্তু এই শ্বাসের কষ্টে তারা ভুগবে। আর একটা জিনিস আমি বলবো, এই লাংসের কথা বলতে আসলাম বলে ধূমপানের ক্ষেত্রে বলবো, ধূমপান মানে এটা কিন্তু খুব খারাপ জিনিস, হ্যাঁ, ধূমপান, অ্যালকোহল, মদ জাতীয় জিনিস, এগুলো কিন্তু আপনার বডি ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়, বডির ডিফেন্স মেকানিজমকে কম করে। তো ধূমপান যারা করে তাদের কিন্তু লাংস এমনিতেই খুব খারাপ অবস্থায় থাকে। লাংসের কর্মক্ষমতা, লাংসের কার্যকারিতা, লাংসের ম্যালিয়েবিলিটি, লাংসের যে টাইডাল ভলিউম আমরা যেটাকে বলি, তার রিজার্ভ, লাং রিজার্ভ, সব কিছু কিন্তু খারাপ, ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। তো তাদের যদি করোনা হয় তাহলে কিন্তু তাদের বিপদ অন্য সাধারণ মানুষের থেকে অনেক বেশি। তাহলে ধূমপান থেকে বিরত থাকতে হবে। ধূমপান, মদ্যপান, এগুলো সবই আমাদের বডি ইমিউনিটি কিন্তু ক্ষতিগ্রস্ত করে। আর একটা জিনিস আপনারা জানেন যে করোনা শুধু লাংসকেই আক্রমণ করে না, এটা আলটিমেটলি কিন্তু পেশেন্ট মারা যায় মাল্টি অর্গান ফেইলিয়ার হয়ে, হ্যাঁ, মানে কিডনি, হার্ট, ব্রেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু অকেজো করে দেয় যাদের ক্রিটিক্যাল হয়। তো সেক্ষেত্রে রোগটা কিন্তু মানে হালকাভাবে হেলাফেলাভাবে নেওয়ার কিছু নেই। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে শুনলেন, দেখলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আমার কথাগুলো আপনারা একটু মেনে চলুন, নিজে বাঁচবেন, নিজের পরিবারের লোককে আপনি বাঁচাতে পারবেন, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এটাকে দেখাবেন, তারা যাতে বেঁচে থাকে। আমি একজন ডাক্তার হিসেবে বলবো, আমরা সবসময় চাই যে মানুষ সুস্থ থাকুক, মানুষ যেন, আমরা যেন এই করোনাকে মোকাবিলা করে আগামী দিনে নতুন সূর্য, নতুন ভোর আসবে 2021-এ, আশা করছি অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো। একটা ভয় অবশ্যই আমাদের আছে, যেটা আপনারাও অনেকে জানেন, যেটাকে আমরা বলছি সেকেন্ড ওয়েভ।
সারা পৃথিবীতে যে কোনো রকমের এপিডেমিক বিগত দিনে হয়েছে, 100 বছর আগে, 200 বছর আগে আপনারা জানেন ফ্রেঞ্চ ফ্লু ছিল, প্লেগ, এই বিশেষ করে ফ্লু জাতীয় রোগ, তাদের কিন্তু প্লেগ বা অন্যান্য তাদের সেকেন্ড ওয়েভ ব্যাপারটা না থাকলেও কিন্তু এই ফ্লুতে কিন্তু সেকেন্ড ওয়েভটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের এখানে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ ব্যাপারটা এতই এলোমেলো হয়ে রয়েছে যে ফার্স্ট ওয়েভটাই শেষ হয়েছে কিনা বুঝতে পারছি না। কারণ এপেক্সে টিপে পৌঁছে গিয়ে তারপরে সে গ্রাফটা নিচের দিকে নামবে, নেমে একটা প্ল্যাটু মতো হবে, একটা হরাইজন্টাল হবে, তারপরে সেকেন্ড ওয়েভ হবে। কিন্তু এখানে আমরা কিন্তু সেইটা ঠিকভাবে কিন্তু সেই এটা মানে আমরা বুঝতে পারছি না, আমরা যেগুলো বইয়ে পড়েছি বা আমরা যেগুলো দেখেছি আগে। তো সেকেন্ড ওয়েভ কিন্তু একটা আসার চান্স আছে, এবং আসবেই। সেকেন্ড ওয়েভ আসবে না তা তো নয়, সেকেন্ড ওয়েভ আসবে। সেটা কত ভয়ঙ্কর রূপ নেবে বা কতটা আমরা তার মোকাবিলা করতে পারবো সেটা দেখার বিষয়। যদি দেখা যায় যে আমাদের পরমেশ্বর, পরম আমাদের যে ভগবান, তিনি তার দয়ায় সবকিছু হয়, আমি মনে করি, আমি 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 ভগবান বিশ্বাস করি। তো তার দেখা যাক, তার কৃপাতে যদি আমরা সেকেন্ড ওয়েভকে আমরা মোকাবিলা করতে পারি এবং সেকেন্ড ওয়েভটা যদি সেরকম ভয়ঙ্কর না হয় তাহলে খুব ভালো হবে। আর একটা আশার কথা যেটা আমি বলবো, যদিও একটু হেজিটেশন বা একটু ডাউট আছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন অনেক দেশেই প্রায় তৈরির পথে। ক্লিনিক্যাল ট্রায়াল ক্লিনিক্যাল ট্রায়াল যে 3, সেটা অনেক দেশেই, অনেক ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার 4th ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল 4 যেটা, সেটা অতটা নয়, সেটা কিন্তু তখন অলমোস্ট মনে করা হয় যে ভ্যাকসিনটা তৈরি আছে। কিন্তু ভ্যাকসিনের উপর অত ভরসা করার ব্যাপার নেই। তবুও ভ্যাকসিনটা যদি এসে যায়, তাহলে যারা ফ্রন্ট লাইনে আমরা কাজ করছি, প্রতিনিয়ত কোভিড পেশেন্টকে দেখছি, ঘাটছি, আমরা তো ভয়ে ভয়ে আছি সবসময়, আপনারা জানেন। তো সবসময় করোনার মধ্যে থাকছি, কোন পেশেন্ট করোনা, কোন পেশেন্ট করোনা নয় তাও অনেক সময় বুঝতে পারি না। তো সেইগুলোর মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো একটা সাময়িক ভ্যাকসিন, যদি কার্যকরী ভ্যাকসিন বেরোয়, সেইটা আমাদের কিছুটা সাময়িক আমাদের সুবিধা দেবে এবং আমরা আপনাদেরকে আরো বেশি ভালো করে পরিষেবা দিতে পারবো, সেবা করতে পারবো, আপনাদের এই লড়াইতে আমরা আপনাদের সঙ্গে থাকতে পারবো। তাই জন্য আমরা উই আর মানে কি বলবো, ওয়েটিং ফর দ্য ভ্যাকসিন টু কাম আউট ইন দ্য মার্কেট, হোপ ফর দ্য বেস্ট। আমরা চাই যে তাড়াতাড়ি একটা ভালো ভ্যাকসিন, কার্যকরী ভ্যাকসিন আসুক, হ্যাঁ, এবং যারা সমাজের ফ্রন্ট লাইনে কাজ করছে তারা নেবে, এবং যারা 50 বা 60+, যারা কোমরবিডিটি, তাদেরকে আগে প্রায়োরিটি দেবে। কারণ ইয়াং যারা আছে উইদাউট এনি কোমরবিডিটি, উইদাউট এনি ক্রনিক ডিজিজ, তাদের অত ভয় নেই, এটা ঠিক। তো তাদের এইভাবে আমরা ক্যাটেগরাইজ করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অলরেডি, আপনারা অনেক ভাষণে আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে 130 কোটি ভারতীয় প্রত্যেকে ভ্যাকসিন পাবে, এবং সেই অর্থে সেইভাবেই আমরা ইনফ্রাস্ট্রাকচার, সার্ভে, সমস্ত ডাটা কালেকশন সেগুলো চলছে, অলরেডি চলছে। তো এই বলে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, শুভরাত্রি। যদি আগামী দিনে আবার সুযোগ পাই কোনো কিছু নিয়ে বলার, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি নমস্কার জানিয়ে এখানেই আমার এই বক্তব্য বা ভিডিওটা আমি শেষ করছি। ধন্যবাদ সুব্রত বাবু, আপনার এই মূল্যবান বক্তব্যে আমরা প্রত্যেকেই খুব সমৃদ্ধ হলাম। আশা রাখি আপনার এই বক্তব্য আমাদের জীবন চালানোর কাজে এবং করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করতে অনেক কাজে লাগবে। আপনাকে আবারও অনেক 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 ধন্যবাদ জানাই। সকল দর্শক ও শ্রোতাকেও ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন। আশা রাখি ভবিষ্যতেও রিতম টিভি আরও ভালো ভালো অনুষ্ঠান উপহার দেবে। এখন আমরা অনুষ্ঠানের সমাপ্তির পথে। আসুন একটি কল্যাণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্তি করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।